মুসলমান মেয়ে এবং মুসলমানদের কথা এবং তাদের পার্লামেন্টারিয়ানরা যেরকম ভাবে সংসদে তৈরি হয়ে আসে, আমাদের রাজ্যের আমাদের কমিউনিটি সংসদরা এরকম ভাবে তৈরি হয়ে আসতে পারে না। প্রচন্ড ভালোবাসার তাড়না শিকার আমরা। এবং কখন আইন হচ্ছে? যখন স্বাধীনতার পর সবচেয়ে বেশি এমপি সংসদে আছে, শাসক দলের কোনো এমপি নেই, কোনো মন্ত্রী নেই। তারা একটা সম্প্রদায়, সারা ভারতবর্ষে প্রায় 15%, এই রাজ্যে 30%। তাদের নিয়ে আইন তৈরি হচ্ছে, অথচ তাদের প্রতিনিধিত্বের কোনো কিছু নেই, এখানেও নেই। তো প্রথম প্রশ্ন যেটা প্রতিনিধিত্বের প্রশ্ন, আমরা বাইরে, সংসদের বাইরে, আইনসভার বাইরে যতই চাচাই, যতই আমরা চেঁচামেচি করি, আমাদের কথা আইনে পরিণত হতে পারছে না, কারণ আমাদের প্রতিনিধিত্ব সংকট তৈরি হচ্ছে স্বাধীনতার পরে প্রথম। এবং এটা সর্বস্তরে কিরকম ভাবে আঘাত করছে। এই যে ওয়াকফ বিলের কথা বললো, ওয়াকফ বিল কমিটি রাজ্য থেকে সেন্ট্রাল প্রধানত মুসলমানরা থাকতো, কিন্তু নতুন আইনে রাজনৈতিক প্রতিনিধি এবং ব্যুরোক্র্যাটদের একটা অংশগ্রহণ থাকবে। ভারতবর্ষে আইএস 2% কম হচ্ছে মুসলমান, আর রাজনৈতিক প্রতিনিধিত্ব আপনারা জানেন যে কত শতাংশে দাঁড়িয়েছে এখন। সুতরাং ওয়াকফ ম্যানেজমেন্টের হাতে থাকবে অমুসলমান, যাদের সঙ্গে মুসলমানদের জীবনের এই কমপ্লেক্স ইস্যুগুলো থাকবে না। আমাদের রাজ্যে এবং বিশেষ করে বিজেপি উত্থানের সঙ্গে সঙ্গে যেরকম ভাবে প্রতিনিধিত্ব কমছে, আমি প্রথমে শুধু প্রতিনিধিত্ব বলতে বিধানসভার প্রতিনিধিত্ব নয়, আপনারা জানেন যে গ্রাফ মাঝে উঠেছিল, আবার 14.7%। আমরা 30% মানুষ, অর্ধেকেরও বেশি লোক আমরা আমাদের কথা বিধানসভায় থাকি। এবং এই কারণে যে যতগুলো গন্ডগোল ওবিসি কে কেন্দ্র করে, 3 মাসে ওবিসি সার্ভে করা যায় না, তার জন্য এক্সপার্ট লাগে। 2 জন অনভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে বসিয়ে দিয়েছিলেন এবং একটা 3 মাসে খুব তৎপরতার সহায়তা একটা কাজ করলেন, তাতে ভুল হবে সেটা জাজকে বুঝতে হবে না, যে কোনো রাস্তার লোকও বুঝবে। এই কাজটা সুপ্রিম কোর্টে 1 বছর আমাদের ওবিসি রিজার্ভেশন বন্ধ আছে, কিন্তু এই ওবিসি রিজার্ভেশনের পরে কত ক্ষতি হবে। 10 বছরে কিছু কিছু জায়গায় আমরা উন্নতি হয়েছি, তাও আমি এটা বলতে চাই, আমরা বাঙালিদেরকে বলি যে আমরা অনেক প্রোগ্রেসিভ, অনেক উন্নত, আমরা অন্যের কথা চিন্তা করি। আপনারা যদি দেখেন যে এই 10 বছর ওবিসি রিজার্ভেশনের সত্ত্বেও কলকাতার বুকে সবচেয়ে বড় যে নামী প্রতিষ্ঠানগুলোতে, সেখানে মুসলমান পড়ুয়া সংখ্যা কত, লজ্জায় পড়ে যাবে। আমি যাদবপুর দিয়ে শুরু করি, যাদবপুরে 10,000-এর বেশি ছাত্র, মোট এখন ছাত্রছাত্রী আছে 111 জন 2022-23-এর লাস্ট রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ শতাংশের হিসাবে 1% নিচে রিজার্ভেশনের সত্ত্বেও। কেন আমাদের রিজার্ভেশন দরকার? যেই 1% লোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে, উচ্চ বর্গের মানুষের জ্বলন শুরু হয়েছে, এটাকে রুখতে হবে। এখানে কিন্তু পার্টি নির্বিশেষে কাজ করে, আপনাদেরকে বলছি, এটা কোনো বাক্য নয়। কেননা প্রথম রিজার্ভেশন ঢুকেছিল বাম সরকার, জ্যোতিবাবু, মুসলমানদের 3টে নাম পাঠিয়েছিল মন্ডল কমিশন নামে। এখানে আমাদের একটা একজোট দেখতে পাই, আমি দেখতে পাই অন্তত একজোট। এবং সেই জন্যই এত তৎপরতার সহিত এত ভুলভাল একটা সার্ভে করা হলো। সার্ভে হয়েছে, সার্ভে হয়নি তা নয়, কিন্তু এই সার্ভে এরকম আনপড় লোকেদের কাজ না। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লোক এনে সার্ভে করলে তারা এই বুকটা আর ঘুরতো না। ওবিসি আমাদের চাই। আপনারা জানেন যে মুসলমান সম্প্রদায় নিজেদের কাজের জন্য মেডিকেল পড়ুয়ার সংখ্যা 20% দাঁড়িয়েছে, কিন্তু মেডিকেল কলেজগুলোতে কতজন ফ্যাকাল্টি আছে জানেন? আমি লিখেছি কয়েকদিন আগে, বার করছি। এবং 1 বছর আমারও আইডেন্টি, আমি যে এদেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আমাকে বলা হয়েছে এই পাশের একটা হসপিটাল, আধার কার্ড চলবে না, একেবারে পাসপোর্ট আর ভোটার কার্ড দিতে হবে। এত ভয় কেন যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব মেডিকেল ফ্যাকাল্টিতে? কলকাতা মেডিকেল কলেজে 276 জন, 7 জন। সাগর দত্ততে 152 জন, 4 জন মুসলমান, মানে প্রায় এসটিদের কাছাকাছি। এসটিরা আরো কম ডাক্তারিতে। আমাদের 20% ছেলে পড়ুয়া আলামিন মিশন এবং অন্যান্য মিশনের কারণে আমাদের লোক তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা প্রশাসনে যেখানে অংশগ্রহণ, শুধু প্রতিনিধিত্ব ওখানে নয়, যত কমিটি তৈরি করছে সবাই অ্যাসেসমেন্ট করেছি। শুধুমাত্র ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্টে 40টা কমিটি আছে, একটাও মুসলমান নেই। আমরা কোথায় থাকবো? মাদ্রাসায় পড়বো, হজ কমিটিতে থাকবো, আর উর্দু একাডেমিতে থাকবো। হিউম্যান রাইটসে থাকবো না, ওমেন কমিশনে থাকবো না, হেরিটেজ আমরা বুঝি না, আমরা কিছুই বুঝি না। 3টে জায়গায় বক্সে ভরে দেবো। সুতরাং আমাদেরকে লড়াইটা করতে হবে যে আমাদের প্রতিনিধিত্বের দাবি। বিধানসভায় থাকবো আর সর্বত্র থাকবো আমরা, চাইল্ড রাইটস কমিশনে।
কলেজে গভর্নিং বডি নেই, পাবলিক প্রসিকিউটর নেই, অথচ আমাদের লোকজন তৈরি হয়ে গেছে। এই প্রতিনিধিত্বর যে ব্যাপারটা, আমরা ডেটা রিলিজ করছি বারবার, আশা ওয়ার্কার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এইগুলো আজকে শুরু হয়নি, আপনাদেরকে বলছি, এগুলো অনেকদিন আগে থেকে। যে এবং আশা ওয়ার্কারের চাকরি, আমি প্রতিবারে বলে যাই সব জায়গায়, যে এই চাকরিটা মুসলমানদের জনসংখ্যার অনুপাতে পেলে আজকে পশ্চিমবাংলার মুসলমানদের চিত্র বদলে যেত। যে আশা ওয়ার্কার তার মেয়েকে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছে, যে আইসিডিএস তার মেয়েকে ব্যাঙ্গালোরে পড়াচ্ছে, স্কুল টিচারগুলো তো অক্সফোর্ডে পাঠিয়ে দেয়, হয়েছে ঘটনা। এই ছোট্ট চাকরিগুলো কমে আসছে আর আউটসোর্স করে দেওয়া হচ্ছে যেখানে রিজার্ভেশন অ্যাপ্লিকেবল নেই। কলকাতা কর্পোরেশন, আমি যখন প্রথম আরটিআই করেছিলাম 2007 সালে, 34,000 কর্মী ছিল, এখন 16,000 কর্মী, মুসলমান 1,000, 8%। আর বাদ বাকি কাজ হচ্ছে সব আউটসোর্স করে দেওয়া, সেখানে কিন্তু রিজার্ভেশন নেই। সুযোগ আমাদের কমে যাচ্ছে। আমাদের প্রতিনিধিত্ব যদি না বাড়ায়, রাজনৈতিক প্রতিনিধিত্ব, এবং কলেজ তো বললাম যে যেখানে ভালো পড়ার জায়গা সেখানে তত মুসলমান কম। আমরা মালদার গৌরবঙ্গ ভরিয়ে দেবো, ওমেন ইউনিভার্সিটি ভরিয়ে দেবো, যাদবপুর প্রেসিডেন্সি ভরাতে পারবো না রিজার্ভেশনের সত্ত্বেও। এবং গত 1 বছরে যে ক্ষতিটা হয়েছে আপনারা আন্দাজ করতে পারবেন না। অসংখ্য ছেলে পিএইচডি সুযোগ পায়নি, তাদেরকে ওই ইডব্লিউএস সার্টিফিকেট, যাদের পরিচিত আছে, অমুককে ফোন করো, তমুক করো, কিছু হচ্ছে, কিন্তু এই ফোন করা কত লোক পারবে? সুতরাং এই বিষয়টা, এবং শিক্ষার দিক থেকে সবচেয়ে বড় যেটা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট থাকা সত্ত্বেও মুসলমান ছেলেমেয়েরা এখনো সরকারি স্কুলে পড়ে আর সেখানে টিচার নেই। মুর্শিদাবাদ থেকে ফোন করছে যে 5,000 ছাত্রছাত্রী, 5 জন টিচার। খোদ কলকাতায় বসে বলছে মেটিয়াবুরুজের স্কুলে চলে যান, দেখুন টিচার পিপল রেশিও। আজকে এই সরকার গর্ব করে যে এখানে সরকারি স্কুলে সবচেয়ে বেশি পড়ুয়া পড়ে। কারা পড়ে? উচ্চবর্গের মানুষ তাদের ব্যবস্থা করে ফেলেছে, আমরা পারিনি। আমাদেরকে সরকারি স্কুলের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু আমরা সেই সব জায়গাগুলো থেকে সায়েন্স স্ট্রিম নেই। সায়েন্স টিচার আছে সব সরকারি, কলকাতার কাছাকাছি পোস্টিং, সায়েন্স টিচার কিন্তু আর্টস টিচারের থেকে বেশি আছে, কিন্তু সায়েন্স স্কুল নেই মুর্শিদাবাদে, বীরভূমে, উত্তর দিনাজপুরে, মালদায়। এই যে স্পেশাল ইনজাস্টিস যেই জায়গায় থাকে, সেই জায়গাকে কেন্দ্র করে কিরকম ভাবে, এবং তার সাথে লিঙ্ক হচ্ছে এই যে পরিযায়ী শ্রমিক। হাজার হাজার ছেলে মেয়ে যাদের স্কুলে কলেজে থাকার কথা তারা চলে গেছে। সময় কম, আমি শেষ করে দেবো এই বিষয়টা বলেই। এবং এইটা আমি মাঝে মাঝে বক্তব্য শুনতে চাই যে আমাদের পরিবারের ছেলে মেয়েদের এত দক্ষতা, তার কারণে তারা পরিযায়ী চলে যায়। তারা সত্যিই দক্ষ এই কারণে যে জীবনযাত্রা কিরকম ভাবে বাঁচতে হয় তারা ছোটবেলা থেকে শিখে গেছে। তারা যে কোনো পেশায় সফল হতে পারবে, যে কোরআন মুখস্থ করতে পারে সে মুখস্থ করে অন্য কিছু করতে পারবে, কিন্তু তারা ফোর্সড হয়ে বাংলা থেকে চলে যাচ্ছে। এবং বাঙালি মুসলমানদের জীবন যদি আপনারা কখনো যেখানে যাই, কেরালা ছাড়া যেরকম ভাবে অমানসিক ভাবে অত্যাচারের শিকার হয়, অমানবিক ভাবে থাকতে হয়। আমি একটা গবেষণার কাজে ছিলাম কয়েকদিন, যেরকম ভাবে টয়লেটের জন্য লাইনে দাঁড়াতে হয়, এইটা কোনো সভ্য দেশে চলতে পারে না। আর আমরা বলছি যে আমাদের শ্রমিকরা অনেক দক্ষ বলে আমরা সব বাইরে চলে যাচ্ছি। পরিযায়ী শ্রমিক নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। আমরা জানি না কত ছেলে মেয়ে আমাদের চলে গেছে।